السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফাত শিখি দশম ব্যাচের দশম ক্লাস। গত ক্লাসের আগ পর্যন্ত আমাদের সিফাতের নির্ণয়ের বিষয়টা আহ, আলোচনা হয়েছে। আমার কোনো কিছু বলবো না। এখন থেকে ইনশাল্লাহ আমরা সিফাতের কাজ নিয়ে এবং সিফাতের হরফের ওই কাজ অনুযায়ী মশক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সিফাত শিক্ষার যে ধাপগুলি ছিল, আমাদের কয়েকটা ধাপ শেষ হয়ে গেছে। পরিচয় পর্ব সম্পর্কে আলোচনা হয়েছে। তারপর সিফাতের নাম, এটাও আমাদের হয়ে গেছে। তারপর ছিল সিফাতের হরফ, তো এটাও শেষ। চতুর্থ ধাপে ছিল হরফের সিফাত নির্ণয়। চতুর্থ ধাপ পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। এখন থেকে আমাদের চূড়ান্ত আলোচনা। তো পঞ্চম ধাপে এসে আমরা সিফাতের কাজ সম্পর্কে জানবো এবং এর ভিতরই চর্চা করব ইনশাল্লাহ। তো আমরা সিফাতে লাজেমা মুতাদাদ্দা থেকে শুরু করব। আমরা জানি যে সিফাতে লাজেমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখাতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। হ্যাঁ, এর ভিতর প্রথম যে ভাগটা আছে, অর্থাৎ হামস এবং জাহার। তো প্রথমত আমরা হামস এবং জাহার এই দুইটা সিফাতের কাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ। আহ, তো হামসুন, জাহরুন। হামসের হরফ আমরা জানি যে হামসের হরফ হলো 10টি। ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। একসাথে বলতে পারি ফাহাসাহু। শখসুন সাকাত। তো এখন আসি হামস বলতে আমরা কি বুঝি এবং হামসে আমাদের করণীয় কি। হামস শব্দের শাব্দিক অর্থ বলতে গেলে এটা বলা যায় যে মৃদু আওয়াজ বা ক্ষীণ আওয়াজ বা ফিস ফিস আওয়াজ ইত্যাদি, এটাকে হামস বলা হয়। আর তাজবিদের পরিভাষায় হামস বলা হয় যে হামস সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকা।
এইটাকে বলা হয় হামস। বা এখানে বলতে পারি যে হামসে আমাদের কি করতে হবে, হামসে আমরা কি করব। তো হামসে আমাদের মূল যে বিষয়টা করতে হবে সেইটা হলো হামসের হরফের যে মাখরাজ আছে, প্রত্যেকটা হরফে আমরা জানি যে, আচ্ছা আমরা, আস্তাগফিরুল্লাহ, উম, আস্তাগফিরুল্লাহ, হয়ে গেল। জি, জি, পাইছি। যে আমরা জানি যে প্রত্যেকটা হরফের মাখরাজ রয়েছে। আর সিফাতের সংজ্ঞায় আমরা জানছি যে মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। তো হামসের হরফগুলি যখন আমরা আদায় করব, তো হামসের হরফের মাখরাজে আমাদের আহ, যে নিয়ন্ত্রণটা থাকবে, যা প্রত্যেকটা মাখরাজের আহ, একটা অংশকে আরেকটা অংশের সঙ্গে লাগাইতে হয়। যেমন আহ, হামসের প্রথম হরফটা আছে ফা। তো এখন যদি আমরা ফায়ের মাখরাজ দেখি, ফায়ের মাখরাজ হলো নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো এখন ফাকে যদি আমরা হামস সিফত অনুযায়ী আদায় করতে যাই, বা ফায়ের ক্ষেত্রে হামস আদায় করি, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, নিচের ঠোঁটের পেটে সামনের উপরের দুই দাঁতের আগাকে আহ, শক্তভাবে চাপ দিয়ে উচ্চারণ করা যাবে না। হালকা ভাবে বলা যেতে পারে যে আমরা একটু আহ, নরম বা আস্তে করে শুধুমাত্র সামনের উপরের দুই দাঁতের আগা দিয়ে নিচের ঠোঁটকে স্পর্শ করব। তো এই স্পর্শের মাধ্যমে আহ, আমাদের ফায়ের উচ্চারণটা করতে হবে। এমনি ভাবে হামসের যে বাকি হরফগুলি আছে ওইগুলোর ক্ষেত্রে এমন, এখানে বেশি বাড়াবাড়ি করা যাবে না। যে যেমন ধরেন শক্তভাবে কামড় দিয়ে ধরে তারপর থা এইভাবে করলাম, থা, এমনটা না। তো এখানে আওয়াজটা হবে ফা, ফা, ফি, ফু, ফা, ফি, ফু। আর এর ফলে যেটা হবে যে হামসে বাতাস চালু থাকবে। এখন যদি শুধুমাত্র বলি যে হামসের কাজ হলো বাতাস চালু থাকা, তো এইটা ঠিক হবে না। কারণ আমি মাখরাজকে শক্তভাবে ব্যবহারের মাধ্যমেও বাতাসটাকে চালু রাখা সম্ভব। তো এখানে বাতাসটা অবশ্যই থাকতে হবে, এর সাথে সাথে আহ, মাখরাজের যে চাপটা থাকবে এইটা শক্ত হবে না, এইটা নরম হবে। তো হামসের কাজ বলতে গেলে এইটা। তো কি পেলাম, হামস বলতে শাব্দিক ভাবে বোঝায় হালকা মৃদু ক্ষীণ আওয়াজ, ফিসফিস আওয়াজ ইত্যাদি। আর হামসের ক্ষেত্রে আমাদের করণীয়, হামসের হরফগুলি তার মাখরাজ থেকে আদায় করার সময় মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে বাতাস চালু থাকবে বা বাতাস জারি থাকবে। আর এর সাথে আর একটা বিষয় যেটা ব্র্যাকেটে দেওয়া আছে, যে আওয়াজ ছোট হয়। আওয়াজ ছোট হয় বলতে গেলে এখানে ছোট বলতে আওয়াজের আহ, আওয়াজ যে অল্প আওয়াজ হবে বিষয়টা এমন না। ছোট বলতে এখানে বোঝানো হয়েছে আওয়াজটা শক্তিশালী না, আওয়াজটা আহ, একটু দুর্বল ধরনের আর কি, দুর্বল আওয়াজ বলা যেতে পারে। এই হলো হামসের কাজ। আর আমরা জানি যে জাহারটাও সাথে আমাদের দেখে নিতে হবে, যেহেতু জাহার হলো হামসের বিপরীত। সিফাতে লাজেমার ব্যাপারে আমরা জানি যে যার বিপরীত সিফত রয়েছে। তো হামসের পরিচয় যেটা আমরা জানলাম, এর বিপরীতটা হলো জাহার। জাহারের শাব্দিক অর্থটাও হামসের থেকে বিপরীত।
জাহার মানে হলো প্রকাশ করা, ঘোষণা দেওয়া ইত্যাদি, যেটা কিনা হামসের ক্ষেত্রে ছিল মৃদু আওয়াজ, হালকা ফিস ফিস আওয়াজ ইত্যাদি। জাহারের ক্ষেত্রে হলো এটা বড় করা, প্রকাশ করা, আহ্বান করা ইত্যাদি। হ্যাঁ, তো জাহারের সিফাতে তাজবিদের পরিভাষায় এর ক্ষেত্রে আমাদের যেটা করণীয় ওইটা হলো জাহার সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কা লাগবে। তো এখানে জোরে ধাক্কা বলতে যেটা বোঝানো হয়েছে ওই যে বললাম যে মাখরাজের প্রত্যেকটা মাখরাজের দুইটা অংশ থাকে। তো এক অংশ আর এক অংশের সাথে শক্তভাবে রাখতে হবে, এখানে ই করা যাবে না। আহ, হামসের ক্ষেত্রে যেমনটা ছিল যে একটু শিথিলতা, একটু দুর্বলতা, তো ওই বিষয়টা জাহারের ক্ষেত্রে থাকবে না। যেমন ধরেন জাহারের আহ, হরফ হলো বা, তো বা এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, দুই ঠোঁট, উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সঙ্গে লাগাই তারপর বা উচ্চারণ করতে হয়। তো এখন আমরা উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সঙ্গে একটু চাপ দিয়েই লাগাবো, যেন হালকা ভাবে এইভাবে বা বা এমনটা হবে না। বা, বা, বি, বু, বা, বি, বু, এভাবে। আর এর ফলে যেটা হবে যে বাতাসে আহ, জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ থাকবে, আর এখানে আওয়াজটা বড় হবে বলতে আওয়াজটা শক্তিশালী হবে। তো যেহেতু এখানে আহ, এই ঘর্ষণটা বা মাখরাজের দুই অংশের ব্যবহারটা একটু শক্তভাবে হচ্ছে, তো এখানে আওয়াজটা একটু বড় হবে। তবে হামসের ক্ষেত্রে যেটা বললাম, বড় ছোট বলতে আওয়াজের উচ্চতা এখানে একেবারেই যে লক্ষণীয় না, বিষয়টা এমন না। এইটাও যেমন একটু এর প্রভাব থাকে, এর সাথে গুরুত্বপূর্ণ যেটা ওইটা হলো আওয়াজটা নরম হওয়া, আর একটা হলো আওয়াজটা শক্ত হওয়া বা আওয়াজটা শক্তিশালী হওয়া, এই আর কি। তো এখন আহ, এই যে প্রথম ভাগের সিফতটা, তো এই সিফতটার যে হামস এবং জাহার, এই দুইটা সিফত হরফ আদায় করতে গিয়ে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি এই দুইটা সিফতের ক্ষেত্রে। যেমন আহ, ফায়েরটা হামসেরটা যদি দেখি, শুরু থেকে প্রথমে হামসের হরফ হলো ফা। তো এখানে যদি আমি এইভাবে বলি ফা জবর ফা, ফা, এই চাপ দিয়ে বললাম, তো এই একটা ভুল। তো আমার এখানে বলতে হবে ফা, নরম থাকবে আওয়াজটা, মাখরাজের সম্পর্কটা থাকবে আহ, হালকা চাপ দিতে হবে মাখরাজে। এভাবে হা, 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 তারপর শা, স, খ, সা, কা, তা। তো প্রত্যেকটাই হামসের হরফ। আর আরেকটা বিষয় এখানে, হামসের হরফ 10টা। তো একই মাখরাজে আমরা দেখি যে একই সিফতে একাধিক হরফ থাকে অনেক ক্ষেত্রে। তো একই সিফত হরফের ভিন্নতার কারণে বিভিন্ন রকম কাজ করে। কোনটার ক্ষেত্রে দেখা যায় এই কাজের মাত্রাটা বেশি থাকে, কোনটার ক্ষেত্রে কম থাকে। বিষয়টা কিন্তু এমন না যে হামসের যে সিফতটা এটা যেহেতু আহ, 10টা হরফে থাকে, 10টা হরফের ক্ষেত্রেই একই রকম আচরণ করবে। বিষয়টা মোটেও এমন না। বলা যেতে পারে যে 10টা হরফের ক্ষেত্রে 10 রকম কাজ করে। এর কারণ হলো যে একটা হরফের আহ, দুইটা হরফের মাখরাজ এক হয় না সাধারণত। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই মাখরাজের দুইটা হরফ থাকে, তবে মাখরাজের আলোচনা আমরা সামনে গিয়ে একটু করব, ওইখানে বুঝে আসবে যে একই মাখরাজে একাধিক হরফ থাকলেও একেবারেই একটা পয়েন্ট ব্যবহার হয় না কখনোই দুইটা হরফের উচ্চারণের ক্ষেত্রে। যেমন ধরেন 1 নাম্বার মাখরাজ হলো
হলকের শুরু থেকে হামজা এবং হা, তো এটা হলকের শুরু থেকে একই মাখরাজের ভিতরে উল্লেখ করা হলেও হলকের শুরুর যে অংশ থেকে হামজা উচ্চারিত হয়, হা তার থেকে একটু ঊর্ধ্বমুখী বা একটু উপর থেকে হায়ের উচ্চারণটা হয়। একেবারেই কাছাকাছি থাকার কারণে এটাকে একটা মাখরাজের অন্তর্ভুক্ত করা হয়েছে, বাকি দুইটার পয়েন্ট এক না। এই সব কারণে, এই একটা কারণ। আবার দেখা যায় যে একটা হরফের মাঝে তো একাধিক সিফত থাকে, তো একই হরফের মাঝে আহ, অনেকগুলি সিফত আছে। তো হামস সিফত একটা হরফের মাঝে থাকলো, তো দ্বিতীয় যে সিফতটা আছে, দেখা যায় যে দ্বিতীয় যে সিফতটা, ওই সিফতটার কারণে হামসের কাজের ক্ষেত্রে কিছুটা বাধা প্রাপ্ত হয় হামসের সিফতটা, যে কারণে দেখা যায় যে হামসের প্রভাবটা একটু কম হয়। আবার কোনোটার ক্ষেত্রে দেখা যায় দ্বিতীয় সিফাতটা এমন যেটা হামস আদায়ের ক্ষেত্রে সহায়ক, তো সেক্ষেত্রে হামসের প্রকাশটা আরো ভালো হয়। তো এইসব কারণে একই হরফের একাধিক সিফাত থাকা, একই সিফাতের একাধিক হরফ আছে, এর অর্থ এই না যে ওই সিফাতটা প্রত্যেকটা হরফের মাঝে একই রকম কাজ করবে। দেখা যাবে যে কাজের পরিমাণটা কম বেশি থাকবে। তো হামসের যে হরফগুলি আছে, আমরা হামসের হরফ আদায়ের ক্ষেত্রে হামসের এই সিফতগত সমস্যাটা তুলনামূলকভাবে একটু কম। আর হামসের আদায়টা এই 10 হরফের ভিতর প্রথম যে 8টা হরফ আছে, অর্থাৎ ফা হা সা হা শিন খ সদ সিন, এই 8টা হরফের ক্ষেত্রে হামসের যে কার্যকারিতাটা, এইটা সর্ব অবস্থাতেই থাকে। যে বাতাস চালু থাকার বিষয়টা, এই বাতাসটাও সর্ব অবস্থাতেই পাওয়া যায়। তবে কাফ এবং তা, এই দুইটা হরফ আদায়ের সময় যখন হরকত যুক্ত থাকে, ওই ক্ষেত্রে দেখা যায় যে কাফ এবং তায়ে বাতাসের প্রকাশটা ওইভাবে হয় না। আবার যখন জজম যুক্ত থাকে, ওই সময়টায় বাতাসটা বের হয়। তবে আহ, বাকি 8টার ক্ষেত্রে যেভাবে সাবলীল ভাবে বের হইতো, ওইভাবে বের হয় না। যেমন ধরেন আহ, ফা, ফি, ফু, আফ, ইফ, উফ, এই যে সর্ব অবস্থাতে ফায়ের উচ্চারণের সর্ব অবস্থাতেই বাতাস বের হয়। কিন্তু কাফের ক্ষেত্রে যখন আমরা কা, কি, কু বা তা, তি, টু, এই হরকতযুক্ত অবস্থায় উচ্চারণ করলাম, ওই অবস্থাতে কাফে বাতাস ওইভাবে থাকে না। তবে আহ, যখন জজম থাকবে, ওই সময় এটাতে বাতাস থাকবে, তাও আওয়াজের শেষের অংশে। অর্থাৎ যেমন হামজা কাফ জবর এক, শুরুর দিকে আওয়াজটা আটকাবে কিছুটা, আটকানোর পরে শেষে একটু বাতাস ছাড়তে হবে, এক, আত, এভাবে। আর বাকি যে হরফগুলো আছে এখানে সর্বাবস্থায় যে বাতাস থাকবে যেমনটা বললাম। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধুমাত্র হামস আদায় করতে গিয়ে আমাদের বাতাস চালু রাখাটা এইটা উদ্দেশ্য না। বাতাসটা চালু থাকবে একটা কাজের ফলাফল স্বরূপ, ওই কাজটাকে আমাদের গুরুত্বের সাথে করতে হবে। আর তা হলো মাখরাজের যে ধাক্কাটা বা যে চাপটা, এই বিষয়টা। আর জাহারের যে হরফগুলি আছে, যেখানে কিনা আমাদের মাখরাজে জোরে ধাক্কা লাগবে, আর এর ফলাফল স্বরূপ আমাদের জাহারের হরফ উচ্চারণে আস্তাগফিরুল্লাহ, বাতাস বন্ধ থাকবে। তো জাহারের বেশ কিছু হরফের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের বাতাস বন্ধ থাকে না, বাতাস চালু থাকে। তো এইটা হবে আমাদের জন্য ভুল। তো এইটাকে আমরা কিভাবে বুঝবো? যে একটা হলো যে মাখরাজের ব্যবহারটা
জোরে বা আস্তে ধাক্কাটা দেওয়া, তো এইটা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে থাকবে। এই নিয়ন্ত্রণটা আমার নিতে হবে। আর এর ফলাফল শুধু বাতাস বের হচ্ছে নাকি বাতাস বন্ধ হচ্ছে, এইটা বোঝার জন্য আমাদের যেটা করা দরকার, হাতের উল্টা পিঠ, হাতকে উল্টো করে মুখের একেবারে কাছাকাছি নিতে হবে, ঠোঁটের কাছাকাছি নিয়ে তারপর ওই হরফটাকে উচ্চারণ করতে হবে। যদি উচ্চারণের পর হাতে বাতাস অনুভব করি, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে বাতাস বের হচ্ছে। মুখ ঠোঁটের থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে আমাদের হাত রেখে তারপর উচ্চারণগুলো করতে হবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা হরফকে তার যে সিফাত আছে ওই সিফাত অনুযায়ী চেক দিতে হবে। তাহলে দেখা যাবে যে কোথাও যদি সমস্যা থাকে ওইটা ধরা পড়বে। আর যে সমস্যাটা আছে ওই সমস্যাটাকে কিন্তু আমাদের মার্ক করতে হবে। যে হরফে সমস্যা হচ্ছে ওই হরফকে মার্ক করে ওই সিফাতকে আলাদাভাবে ওই হরফের ক্ষেত্রে আমাদের বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তো যেমন দেখেন, জাহারের হরফ আমরা জানি যে 18টা। তো 18টা হরফের ভিতরে প্রত্যেকটা হরফের ক্ষেত্রে কিন্তু আমাদের জাহারের সিফত জনিত সমস্যা দেখা যায় না। কিছু কিছু হরফের মাঝে দেখা যায় যে এই বাতাস বন্ধ থাকার বিষয়টা, এটা আমাদের স্বাভাবিকভাবে হয়ে যায়। তো এইটা করার জন্য আমার আলাদা কোনো কিছু করার প্রয়োজন হয় না, বা আমার মেহনত করার দরকার নেই এখানে। আর কিছু কিছু হরফ আছে যেখানে আমাদের বেশ বাতাস বের হয়ে যায়, তো ওই সমস্ত হরফকে আমাদের আলাদাভাবে দেখতে হবে। যেমন ধরেন, একটা হরফ আছে জা। জা এই হরফটা আদায়ের সময় দেখা যায় যে মুখের কাছাকাছি যদি আমরা হাত নিয়ে এখনই চেক করে দেখি, তো দেখবেন অনেকের ক্ষেত্রে বাতাস বের হয়ে যাচ্ছে যা উচ্চারণের সময়, অর্থাৎ যা, জি, জু, যা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজি, আজু। তো এখানে আমাদের অনেকের ক্ষেত্রে যেটা হয় উচ্চারণটা এমন, ঝা, ঝা, এই যে একেবারে পরিপূর্ণভাবে সামনের দিকে ঠেলে দেই, মাখরাজে আমাদের কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে না, বাতাসটা একেবারে অনিয়ন্ত্রিত ভাবে বের হয়ে যায়। ঝা, ঝি, এই যে এইটা সমস্যা। তো এইটাকে আমাদের সংশোধন করতে হবে। তারপর ধরেন আহ, জিম, জিমের উচ্চারণে আমরা অনেকে উচ্চারণ করি এভাবে, যা, যা, জি, জু। বিশেষ করে যখন যজম থাকে, আজ, ইচ, উজ, অনেকটা বাতাস ছেড়ে দিই। তো এইটা আমাদের ভুল, কারণ এমনটা করলে যাহার সিফাত আদায় হয় না। তো আমাদের যেটা করতে হবে যে এভাবে, যা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজি, আজু। তো এখানে যদি আমি এভাবে করি, আহ, আজ, ইজ, উজ, এই যে ভুল, একেবারে ক্লিয়ারলি আওয়াজ শুনলেই বোঝা যায় যে এখানে বাতাস বের হয়। তো এভাবে দেখা যায় যে আরো অন্য অন্য হরফ আছে জাহারের ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে আমাদের এই বাতাস জনিত সমস্যা হয়। তো মোটামুটি ভাবে এই ছিল আমাদের প্রথম ভাগের সিফাতের কাজের আলোচনা। তো এখন আমরা এই হামস এবং জাহারের হরফগুলোকে একটু আপনাদের থেকে শুনবো, এবং এর সাথে প্রথমে কাজের আলোচনাটা কি বুঝলেন নিজের মতো করে একটু শোনানোর চেষ্টা করবেন। আচ্ছা, এই প্রথম জোড়ার যে সিফাত আছে হামস এবং জাহার, হামস এবং জাহার এর ক্ষেত্রে আমাদের করণীয় কি, কে বলতে পারবেন নিজের মতো করে যেটা বুঝলেন, যে এখানে আমাদের কি করতে হবে? আর হামস এবং জাহারের সংক্ষেপে আমরা এইভাবে মনে রাখতে পারি যে হামসে বাতাস চালু থাকবে, জাহারে বাতাস বন্ধ থাকবে। আর চালু থাকার কারণটা হলো হামসে একটু
আস্তে ধাক্কাটা লাগবে, আর জাহারের ক্ষেত্রে জোরে ধাক্কা লাগবে। বা পূর্ণভাবে বললে হামসের আহ, হরফ আদায়ের সময় মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে বাতাস চালু থাকবে। আর জাহারের ক্ষেত্রে জাহারের হরফ উচ্চারণের সময় তার মাখরাজ থেকে উচ্চারণের সময় মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে বাতাস বন্ধ থাকবে। এই হলো কাজ। কাজ বলতে এতটুকু। যে দু একজন একটু শুনান, ইনশাল্লাহ বাকি আমাদের এটা ভালো মতো মুখস্থ হয়ে যাক। কারণ কাজটা মনে না থাকলে তাহলে করবো কিভাবে? কে বলতে পারবেন? জি, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি হামস সম্বন্ধে একটু বলি। জি। হামসের যে 10টি হরফ, এই উচ্চারণের সময় আমাদের মাখরাজে নিয়মে আস- তার ধাক্কাটা আসতে লাগবে, অর্থাৎ ছোট আওয়াজ হবে। যদি শ্বাস বের হয়ে যায় তাহলে হামসের উচ্চারণ হবে না। হুম, না না, হামসে শ্বাস বের হবে। ও আচ্ছা আচ্ছা, না, ভুল হয়ে গেছে, এটা উল্টো হয়ে গেছে গা। হ্যাঁ, পরেরটা আগে হয়ে গেছে। হয়ে গেছে গা। আর হামসে শ্বাস বের হবে, ঠিক আছে। উচ্চারণটা ছোট করে হবে। যেমন এনা আচ্ছা আছে তা, তা, হা, ছোট করে। আর জাহারের লগা যে মাখরাজের ইয়াতে হরফ উচ্চারণের সময় মাখরাজের কারণে তার ধাক্কাটা একটু জোরে লাগবে এবং শ্বাস বন্ধ থাকবে। যদি শ্বাস বের হয়ে যায় তাহলে জাহারের উচ্চারণ সঠিক হয় নাই। তবে কিছু কিছু পরিবর্তন আছে, যেমন আপনি বলছেন যা, জাডার ক্ষেত্রে একটু পরিবর্তন আছে, বা আচ্ছা জিমের এখানে ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এখানে আমি পরিবর্তন বলতে আর কি, আমাদের যে ভুল হয় ভুলের নমুনা দেখাইছি। পরিবর্তন বলতে ওইখানে আমাদের বেশিরভাগের ভুল হয় অনেকের ক্ষেত্রে, ওইটাকে আচ্ছা একটা আচ্ছা উদাহরণ হিসেবে নিয়ে আসা হয়েছে। ওইটা আলাদাভাবে কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে হুজুর। এটা শ্বাসটা যদি বের হয় তাহলে আমরা বুঝতে পারবো। যদি হাতের তালু ধরি বা উল্টা পিঠ ধরি আর এখানে যদি ওই বাতাসের স্পর্শ পাই তাহলে বুঝতে পারবো যে আমরা এখানে বাতাস বের হচ্ছে। সেই জন্য জাহারের উচ্চারণটা সঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মার্শাল্লাহ। জি, ঠিক আছে, মার্শাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। তো এই হামস এবং জাহার এটার চর্চার জন্য আমাদের হাতকে মুখের কাছে নিতে হবে, হাতের উল্টা পিঠকে। কারণ হাতের তালুর দিকটা এটা একটু আহ, অনুভূতি শক্তি কম, উল্টা পিঠে অনুভূতি শক্তি বেশি। তো এই কারণে হাতের উল্টা পিঠ মুখের কাছে নিয়ে তারপর আমরা প্রত্যেকটা হরফকে, হুম, হামসের প্রত্যেকটা হরফ, তো হামসের ক্ষেত্রে আসলে যেটা বললাম, যে হামসের প্রথম 8টা হরফের ক্ষেত্রে বাতাস বের হওয়া নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এটা বাতাস বের হয়ে যায় উচ্চারণের সময়। তবে খেয়াল রাখতে হবে যেন এই মাখরাজের ব্যবহারটা আমাদের শক্ত না হয়, অর্থাৎ ধাক্কাটা জোরে না লাগে, মাখরাজের ধাক্কাটা আস্তে থাকবে। তবে হামস আদায়ের সময় উম, কাফ এবং তা যখন আমরা উচ্চারণ করব, কাফ এবং তায়ে আমাদের একটু আলাদা নজরদারি প্রয়োজন। যে কাফ এবং তায়ের ক্ষেত্রে বিশেষ করে যখন জজম এবং তাসদিদ যুক্ত থাকে ওই সময়টায় একটু বাতাস বের হবে, জজম যুক্ত যখন থাকে। আর বাকি অবস্থাতে কাফ এবং তায়ও ওইভাবে বলা যেতে পারে যে বাতাস বের হয় না। তো কাফ এবং তা এর বাতাস বের হওয়ার বিষয়টা সর্ব অবস্থাতে না। আর বাকি 8 হরফের ক্ষেত্রে সর্ব অবস্থাতেই একরকম। আর বাকি জাহারের যে হরফগুলি আছে এই প্রত্যেকটা অবস্থাতেই, প্রত্যেকটা হরফের প্রত্যেকটা অবস্থাতেই বাতাস বন্ধ থাকবে। তো এখানে বাতাস বন্ধ থাকা নিয়ে আমাদের আহ, কোনো ছাড় নেই, সর্ব অবস্থাতেই থাকবে। তো ঝাড়ের প্রত্যেকটা হরফ আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, আমরা এই দ্বিতীয় ভাগের যে সিফাত 3টা আছে ওইটাকেও একটু দেখে নেই। কারণ আহ, দ্বিতীয় যে জোড়াটা আছে, দ্বিতীয় জোড়ার সম্পর্ক
প্রথম জোড়ার সাথে সরাসরি প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে একটা আর একটার উপর একটা প্রভাব রাখে। এই জন্য দ্বিতীয় জোড়াটাও সাথে কাজ জেনে নিই। তারপর এই দুইটা ভাগের সিফতের হরফের চর্চা আমরা একসাথে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দ্বিতীয় ভাগে আমরা জানি যে তিনটা হরফ: সিদ্ধা, রিখওয়া এবং তাওয়াসুত। সিদ্ধা, রিখওয়া এবং তাওয়াসুত। তো সিদ্ধা বলতে যেটা বোঝানো হয়, সিদ্ধা হলো আসলে আহ, শক্ত, শক্তিশালী ইত্যাদিকে সিদ্ধা বলে আর কি আরবির ক্ষেত্রে। আর সিদ্ধার ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, সিদ্ধার হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ হয়। আহ, আর এর সাথে সাথে আওয়াজ শক্ত হয়। এখানে যেটা বলা হলো যে মাখরাজে শক্ত ধাক্কা লাগবে, একটা হলো উম, জোরে হওয়া, আর একটা হলো শক্ত হওয়া। শক্ত এবং জোর, এই দুইটা দিয়ে দুইটা বিষয় বোঝানো হয়েছে। জাহারের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল ওইটা হলো যে জোরে হওয়া। আর জোরে হওয়ার ক্ষেত্রে যেটা হয় যে এই ক্ষেত্রে মাখরাজের যে পূর্ণ অংশ আছে এইটাকে কাভার করাটা জরুরি হয় না। পূর্ণ অংশ বলতে আপনার যেমন ধরেন আহ, উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সঙ্গে লাগাইলাম, তো উপরের অংশটাকে পরিপূর্ণভাবে নিচের অংশের সাথে এমন ভাবে লাগানো আহ, যে কোনো আ- অংশ আর বাকি থাকে না, অর্থাৎ প্রবেশ পথ পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়। মুখের বাহিরের থেকে ভিতরে বাতাস প্রবেশের সুযোগ থাকে না, আর বাহিরের থেকে ভিতর থেকে বাহিরের দিকে বের হওয়ার সুযোগ থাকে না। এটা বলতে বোঝানো হয় শক্ত। শক্ত বলতে এইটাকে বোঝানো হয়েছে। আর জোরে যেটা, ওইটা বলতে এই পুরা জায়গাটাকে কাভার করা, এটা বোঝানো হয়নি। তো সিদ্ধার ক্ষেত্রে যেটা আমরা করব, যে মাখরাজে জোরে ধাক্কা দেব, ওই শক্তভাবে আহ, মাখরাজটাকে ব্যবহার করব, মাখরাজের অংশটাকে। আর যে কারণে আওয়াজ বন্ধ থাকবে এবং আওয়াজ শক্ত হবে। তো আওয়াজ বন্ধ থাকার যে বিষয়টা আছে এটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে যখন কিনা আমরা জজম বা তাসদিদ যুক্ত অবস্থায় হরফকে উচ্চারণ করব। ওই সময়টাই বিশেষভাবে এই আওয়াজ বন্ধ থাকার বিষয়টা ক্লিয়ারলি বোঝা যাবে। আর বাকি আওয়াজ শক্ত হওয়ার বিষয়টা বা শক্তভাবে ধাক্কা দেওয়ার বিষয়টা, এইটা সর্ব অবস্থাতেই পাওয়া যাবে। যেমন ধরেন হামজাকেই ধরি আমরা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তো হামজার উচ্চারণটা দেখেন শক্ত হচ্ছে। আ, হলকের শুরুতে যখন আমরা চাপ দিই, তো ওই চাপের সময়টা উচ্চারণের একেবারে আগ মুহূর্তে যখন আমরা উচ্চারণের পূর্ণ প্রস্তুতি নিয়ে নিই, ওই সময়টায় খেয়াল করে দেখবেন যে এমন অবস্থায় থাকে যে বাতাস বা আওয়াজ বাহির দিকে আনারও কোনো সুযোগ থাকে না, বাহির থেকে নেওয়ারও কোনো সুযোগ থাকে না, পুরো অংশটা বন্ধ হয়ে যায় মুখ দিয়া। তো যখন জজম থাকবে তখন দেখেন আ, আ, ই, উ, এই যে আওয়াজটা একেবারেই মাখরাজে যাওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে।
আওয়াজটা চালু থাকার কোনো সুযোগ থাকতেছে না। তো সিদ্ধা বলতে এটাকেই বোঝানো হয়েছে, আহ, যে আমরা শক্তভাবে ধাক্কা দিব আর আওয়াজকে বন্ধ রাখবো। আর যেটা বললাম যে আওয়াজ বন্ধ রাখার বিষয়টা যখন জজম তাসদিদ থাকবে ওই সময়টায় প্রকাশ পাবে, হরকতযুক্ত অবস্থাতে এই বিষয়টা প্রকাশ পাবে না। পরবর্তীতে আসি আমরা রিখওয়া। তো রিখওয়া মানে আহ, নরম, কোমল, মোলায়েম ইত্যাদিকে রিখওয়া বলে। আর রিখওয়ার ক্ষেত্রে আমাদের যেটা করণীয় ওইটা হলো রিখওয়া সিফতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে সহজভাবে ধাক্কা লাগবে, বা শক্ত হবে না, বলতে পারি যে আহ, নরম ভাবে ধাক্কা লাগবে। আর এই মাখরাজ থেকে আওয়াজটা চালু থাকবে আর আওয়াজ নরম হবে। তিনটা বিষয়, কাজের ফলাফলে দুইটা পাওয়া যাবে, আর একটা হলো কাজ। কাজটা হলো মাখরাজে সহজ বা নরম ভাবে ধাক্কা দিতে হবে, জোরে ধাক্কা দেওয়া যাবে না বা শক্ত ধাক্কা দেওয়া যাবে না। আর আওয়াজকে চালু রাখতে হবে। আর এই বিষয়টা হলো জজম তাসদিদ যুক্ত অবস্থায় যখন থাকবে তখন হরফের আওয়াজটা চালু থাকবে আর আওয়াজটা নরম হবে, আওয়াজটাকে শক্ত করা যাবে না। যেমন ধরেন রিখওয়ার একটা হরফ হলো সা। সা হলো রিখওয়ার হরফ। তো সাকে আমরা উচ্চারণ করব, ওইদিকে হামসের হরফ, এইদিকে রিখওয়ার হরফ সা। তো প্রথম ভাগেরটা তো আলাদাই, দ্বিতীয় ভাগের সিফাতের আলোচনা হচ্ছে। তো সায়ের উচ্চারণ যখন আমরা করি তখন দেখেন সায়ের উচ্চারণটা হয় সা, সি, সু, হালকা থাকবে। আর আহ, সায়ে যখন জজম তাসদিদ থাকে তখন দেখেন আওয়াজ কিন্তু চালু থাকে। যেমন আস, ইস, উস। বা সিন দেখেন আস, ইস, উস, এই যে আওয়াজ চালু থাকছে। বা ধরেন জা, এইটাও রেখোয়ার হরফ, যে আজ, ইজ, এই যে আওয়াজটা এভাবে কিছুটা সময় থাকে। তারপরে জাল, আজ, ইজ, উজ, এই যে আওয়াজের চালু থাকার বিষয়টা এইটাই বোঝানো হচ্ছে এখানে। তো রেখোয়ার ক্ষেত্রে যেটা পেলাম ওইটা হলো সিদ্ধার পরিপূর্ণ বিপরীত, যে রেখোয়ার হরফগুলি আদায়ের সময় মাখরাজে যে ধাক্কাটা থাকবে এটা একটু সহজ থাকবে, শক্তিশালী হবে না। আর এর ফলাফল স্বরূপ আমরা যেটা পাবো এটা হলো আওয়াজটা চালু থাকবে জজম তাসদিদ যুক্ত অবস্থায়, আর এর আওয়াজটা নরম হবে, আওয়াজটা শক্ত হবে না। আর এদের নাম পড়ার সময় আমরা একটা বিষয় জানছি, যে তাওয়াসুত যে সিফতটা আছে ওইটা হলো সিদ্ধা এবং রিখওয়ার মধ্যবর্তী, অর্থাৎ কার্যকারিতার ক্ষেত্রে সিদ্ধার মতো আহ, অত শক্তিও এর মাঝে নেই, আবার রেখোয়ার মতো এত দুর্বলতাও এর মাঝে নেই। অর্থাৎ সে মাঝামাঝি একটা কাজ করবে। অর্থাৎ রেখোয়ার হরফ, আহ, তাওয়াসুতের হরফ যখন আমরা আদায় করব তো ওই সময়টায় আমাদের এই মাখরাজে যে ধাক্কা দেওয়ার বিষয়টা এইটা সিদ্ধার মতো শক্ত হবে না, শক্তিশালী হবে না, আবার রেখোয়ার মতো নরম হবে না, মাঝামাঝি থাকবে। আর এখানে আওয়াজটা বন্ধ হয়ে যাবে না, আওয়াজটা আবার নরমও হবে না শক্তও হবে না, মাঝামাঝি থাকবে। তবে তাওয়াসুতের ক্ষেত্রে যখন জজম তাসদিদ যুক্ত থাকে ওই সময়টায় আওয়াজটা চালু থাকে, আওয়াজটা চালু থাকে। তবে এই চালু থাকাটা আবার রেখোয়ার মতো অতটা সাবলীল হয় না, তবে চালু থাকে। যেমন ধরেন তাওয়াসুতের হরফ লাম। তো এই ক্ষেত্রে যদি কেউ বন্ধ করে ফেলে তাহলে নিশ্চিত ভুল হবে। যেমন ধরেন লাম এর উচ্চারণ লা, লি, লু, আল, ইল, উল, এই যে এখানে আল, আল একটুক্ষণ চালু থাকে, এটা মাখরাজে যাওয়ার সাথে সাথে আল এমন বন্ধ হয়ে যায় না, যেমনটা কিনা সিদ্ধার ক্ষেত্রে হতো। যেমন
বায়ের মাখরাজে গেলে আব, আওয়াজটা একেবারে বন্ধ হয়ে যায়। আব, আক, এই যে বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা, এটা না। এখানে আল, ইল, উল, আওয়াজটা একটু সময় তার মাখরাজে ধরে রাখতে হবে। আহ, যেমন ধরেন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদু, আল, এখানে যদি কেউ এইভাবে বলে আল হামদু, বা আমরা আহ, তাকবীর বলি আল্লাহু আকবার, আল্লাহ, আল, এইভাবে লামের আওয়াজটাকে একটু ধরে রাখতে হবে সামান্য সময়। এখানে যদি কেউ এইভাবে বলে আল্লাহু আকবার, আল্লাহ, এভাবে লামের আওয়াজটা আটকে দেয়, বন্ধ করে দেয়, এটা কিন্তু ভুল। এমনটা কিন্তু দেখা যায়, এমনটা হয় অনেকের ক্ষেত্রে। তো যেহেতু আমরা এখন এই সিফাত জানি, তো আমরা এটা শুনলেই বুঝতে পারবো যে এই ক্ষেত্রে ঠিক কোনটা আর ভুল কোনটা। তো এভাবে তাওসুতের বাকি যে হরফ আছে, নুন, আন, ইন, উন, একটু হালকা সময় ধরে রাখা। যেমন ধরেন আমরা অনেক আয়াতের শেষে দেখা যায় লাম, নুন, মিম, এগুলি থাকে। তো আয়াত যখন শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথেই আওয়াজকে বন্ধ না করে দেওয়া। যেমন ধরেন হুম, বিসমিল্লাহির রহমানির রহিম, হিম, শেষে মিমকে সামান্য সময় ধরে রাখা, মিমের আওয়াজটাকে মাখরাজে যাওয়ার পরেও একটু সময় রাখা। এখন যদি কেউ এমন করে রহিম, রহিম, মিমের মাখরাজে যাওয়ার সাথে সাথেই আওয়াজটাকে বন্ধ করে দেয়, এইটা হবে ভুল। এইটা সিফতগত ভুল হবে। সেক্ষেত্রে আমরা অনায়াসেই বলে ফেলতে পারি যে এই ক্ষেত্রে তাওয়াসুত আদায় হয়নি। তাওয়াসুতের আহ, চাহিদা ছিল যে আওয়াজটাকে একটু ধরে রাখা, মাখরাজে যাওয়ার সাথে সাথে বন্ধ না করা। তো এখানে আমাদের করতে হবে রহিম, তারপর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শেষে একটু সময় রাখা। এই হলো আমাদের প্রথম দুই ভাগের আহ, কাজ। যে দ্বিতীয় ভাগের উম, ব্যাপারে আমরা কি বুঝলাম, সিদ্ধা, রিখওয়া এবং তাওয়াসসুত, একজনে যদি একটু বলতেন যে সিদ্ধার ক্ষেত্রে আমাদের করণীয় কি, রিখওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি, তাওয়াসসুতের ক্ষেত্রে আমাদের করণীয় কি। আচ্ছা, যেগুলি বলা হচ্ছে এগুলি কি আসলে বোঝা যাচ্ছে কিনা, আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়গুলা? জি ওস্তাদ। জি ওস্তাদ, বোঝা যাচ্ছে। আচ্ছা, একটু, আচ্ছা মেহেদি ভাই, এই সিদ্ধা, রিখওয়া, তাওয়াসসুত, আপনার ভাষ্য মতে এখানে আমাদের করণীয় কি? হ্যাঁ, আহ, জি ওস্তাদ। আমরা আহ, দ্বিতীয় জোড়ার মধ্যে আমাদের যে সিফাত আছে তার দ্বিতীয় জোড়ার মধ্যে আমরা জানি যে আহ, তিনটা রয়েছে, অর্থাৎ সিদ্ধা, রিখওয়া এবং তাওয়াসসুত। তো সিদ্ধার ক্ষেত্রে যেটা হবে যে আমাদের উচ্চারণের সময় আহ, আওয়াজটা বন্ধ হবে এবং মাখরাজে একটা শক্ত ধাক্কা লাগবে। এবং এই শক্ত ধাক্কা লাগার কারণেই আসলে মূলত আওয়াজটা পুরোপুরি বন্ধ হবে। আর এই ক্ষেত্রে শক্ত বলতে আসলে আপনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে অর্থাৎ বাতাস প্রবেশের যে পথ সেটা ভিতর থেকে হোক বা ভিতর থেকে বাইরে যাওয়ার যে পথ, সেই পথটা সম্পূর্ণ বন্ধ থাকবে। সেইটা হচ্ছে
মোটামুটি সিদ্ধার যে সিফাত সেই সিফাতের উচ্চারণের ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য হবে। যেমন আমরা আহ, হামজার কথা বলতে পারি, যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ও। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে বা, আগেও আমরা যখন মাখরাজ শিখছি তখনও একটা ধাক্কা বা বাধার কথাটা জানতাম, তবে এখন আরেকটু ক্লিয়ার হলো যে সিদ্ধার ক্ষেত্রে এই যে বাতাস একদমই বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আওয়াজ আর বন্ধ হওয়া। হ্যাঁ, একদম বন্ধ হয়ে যাবে, যাতে কোনোভাবে আমরা মুখের সামনে হাত নিলে বা অন্য কোনোভাবে আমরা উচ্চারণ শুনলেও বুঝতে পারবো যে হ্যাঁ এই ক্ষেত্রে বাতাসের ফ্লোটা নাই, বাতাসটা আচ্ছা সম্পূর্ণ বন্ধ সিদ্ধ, হয়ে। আচ্ছা জি। সিদ্ধের সাথে কিন্তু বাতাসের সম্পর্ক ওইভাবে না থাকলেও, হুম। তবে এইটা একটা একটা সহায়ক, বাতাস বন্ধ হওয়া, হ্যাঁ। সিদ্ধা বাতাস বন্ধ হওয়ার ক্ষেত্রে সহায়ক। বাকি এই ক্ষেত্রে যেটা মূল ওইটা হলো আওয়াজ, আওয়াজ। জি জি। জজম তাসদিদ যুক্ত অবস্থা আওয়াজ। জি জি। আর ওস্তাদ, আর রিখোয়ার ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, যেটা হচ্ছে রিখোয়া হচ্ছে একটু নরম ভাবে ধাক্কাটা লাগবে আর কি। ধরতে গেলে বলা যেতে পারে যে অনেকটা সিদ্ধার উল্টোটা আর কি, যে সিদ্ধায় যেরকম অনেক শক্তভাবে ধাক্কা লাগলো বা আওয়াজ বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে আহ রিখোয়ার ক্ষেত্রে আওয়াজটা বন্ধ হবে না, মাকড়াস থেকে আওয়াজটা চালু থাকবে এবং উচ্চারণটাও অনেকটা নরম ভাবে হবে আর কি। মানে আগেকার মতো যেরকম ইনস্ট্যান্ট মাখরাজে থেমে যাওয়া, মাখরাজে যাওয়ার সাথে সাথে উচ্চারণ থেমে যাওয়া, সেটা হবে না, মাখরাজ থেকে চালু থাকবে। সেরকম হইলে সেটা হচ্ছে রিখোয়ার ক্ষেত্রে হয়। যেমন আমরা রিখোয়ার হরফ আছে সা, তো আমরা এই ক্ষেত্রে সা এরকম জোরে চাপ দিয়ে উচ্চারণ করলে আমরা বুঝতে পারতেছি এটা ভুল হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা নরম ভাবে সা, সা আকারে উচ্চারণ করি এবং বাতাসটা ওই যে আমরা বুঝতে পারছি যে জিহ্বাতে বের হয়ে যাচ্ছে সা, আস, ইস, মানে বাতাসটা জিহ্বার উপর দিয়ে বের হয়ে যাচ্ছে এবং একই সাথে চালুও থাকতেছে। হ্যাঁ। আচ্ছা এইখানে ও জি। ভাই, এখানে এই রিখোয়া যে কাজটা করে, হুম হুম। রিখোয়া আওয়াজটাকে পাস করে। জি জি। বাকি হুম। যদি দেখা যায় রিখোয়ার হরফের ভিতরে কিন্তু হামসের হরফও আছে, জাহারের হরফও আছে। হুম অর্থাৎ হামসে বাতাস চালু থাকার কথা ছিল, জাহারে বাতাস বন্ধ থাকার কথা ছিল। হুম। তো রিখোয়ার ভিতরে হামসের যে হরফগুলি আছে ওইগুলোর ক্ষেত্রে আহ, রিখোয়া যে কাজটা করবে, হ্যাঁ, সেক্ষেত্রে তো চালু থাকবে বোধহয়। রিখোয়া খালি বাতাস আওয়াজ চালু রাখার কাজটা করবে। হুম হুম। জি জি জি। যদি কোনো হরফে বাতাস বন্ধ থাকে, তো হুম সেক্ষেত্রে বাতাস বন্ধ থাকবে, বাকি আওয়াজটা চালু থাকবে। কোনো হুম হরফে যদি বাতাস চালু থাকে, সেক্ষেত্রে বাতাসটাও চালু থাকবে, আওয়াজটাও চালু থাকবে। যেমন এক্ষেত্রে আমরা দেখতে পারি, যেমন ধরেন উম, রিখোয়ার একটা হরফ হলো সা। তো সাতে আমরা জানি যে এটা হামসের হরফ, আর হামসে বাতাস চালু থাকে, এখানে হুম। আওয়াজও চালু। তো এই ক্ষেত্রে চালু। আস বা সিনে আস, হুম এই যে আওয়াজটাও বোঝা যাচ্ছে, হুম। বাতাসটাও বোঝা যাচ্ছে। জি ওস্তাদ। মুখের কাছে হাত নিলে আমরা হুম হুম। বাতাসকে অনুভব করতে পারি, আবার হুম আহ, দূর থেকে আওয়াজটাকেও শুনতে পারি, আস। হুম। হুম। আবার দেখেন, রিখওয়ার একটা হরফ হলো জাল। বাহ, হুম জাল, তো হুম জালে কিন্তু বাতাস বন্ধ থাকে, আর রিখওয়ার কাজ হলো আওয়াজকে চালু রাখা। হুম। হুম তো এখন জালে যখন আমরা জজম দিই তখন দেখেন আল, এই যে একটা আওয়াজ শোনা যায়, কিন্তু মুখের কাছে যদি হাত নেই তো বাতাস বের হবে না। হুম। এই আর কি। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে রিখওয়া হামসের সহায়ক। অর্থাৎ যদি হামসের হরফে রিখওয়া হয়, সেক্ষেত্রে এটা স্বাচ্ছন্দ্যে আদায় করা যায়। জি জি, হুম। আর যদি জাহারের হয় সেক্ষেত্রে আমাদের বাতাস বন্ধ রাখতে হবে, কিন্তু আওয়াজটা আওয়াজ চালু। চলে। আচ্ছা বুঝলাম, মাশাল্লাহ। আর তাওয়াসসুতের ক্ষেত্রে কি করণীয়? জি ওস্তাদ, তাওয়াসসুদ যেটা হলো, তাওয়াসসুদ শব্দের অর্থই হলো মাঝামাঝি একটা ব্যাপার, যে আমরা সিদ্ধার মতো শক্তিশালীও ধাক্কাও এক্ষেত্রে আহ, মাখরাজে অনুভূত হবে না, আবার রিখোয়ার ক্ষেত্রে যেরকম নরম ধাক্কা এতটা নরমও হবে না। অর্থাৎ এই দুটার আহ, মাঝামাঝি থাকবে। আবার এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে যজমের ক্ষেত্রে আওয়াজটা চালু থাকবে, আওয়াজটা বন্ধ হবে না। যজমের ক্ষেত্রে আওয়াজটা চালু থাকবে, আর ধাক্কাটা একদম সিদ্ধার মতো
খুব বেশি শক্ত হবে না, আবার রিখ হওয়ার মতো একদম নরম হবে না। এই দুইটার আহ মাঝামাঝি একটা অবস্থা, সেটা হচ্ছে তাওয়াসসুত। তাওয়াসসুতের ক্ষেত্রে, জজমের ক্ষেত্রে আওয়াজ চালু থাকবে। আর যেরকম তাওয়াসসুতের হরফ আছে লাম, তো সেই ক্ষেত্রে আহ, আল, ইল, দেখা যাচ্ছে যে কিছুটা সময়, মানে আগের মতো যে অনেক সময় নাও হলেও লামের উচ্চারণের ক্ষেত্রে কিছুটা সময় লাম এর যে তাওয়াসসুতের যে সিফাত, সেটা কিছুটা সময় আচ্ছা, আওয়াজটা চালু থাকবে। মেহেদী ভাই, জি। জি। একটা হলো যে আওয়াজ চালু রাখা, আর একটা হুম, হলো আওয়াজ চালু না রাখা। তো হুম, হুম। লামের উচ্চারণ জজম দিয়ে আপনি দুই ভাবে শুনাইতে পারবেন, যে আওয়াজ চালু অর্থাৎ ভুল এবং ঠিক উভয়টাকে একবার শোনাবেন। জি যদি ওস্তাদ, ভুল চেষ্টা। হয়, জি, জি, জি। ভুল হয় তাহলে এর রূপটা কেমন হবে? ভুল হলে রূপটা হবে আল। জি। আর আর ঠিক, সঠিক হয় আর তাহলে আল। হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটু দরকার, যে আমাদের এই সময়টা দীর্ঘ হবে না। হ্যাঁ, একটু সংক্ষেপে হবে। জি। হুম। দীর্ঘ হবে না অর্থাৎ এর দ্বারা বোঝানো হচ্ছে যে মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজটাকে বন্ধ না করে একটু সামান্য সময়। একটু সময় আওয়াজটাকে রাখা। হুম, যেমন হুম, আল, হুম। ইল, উল, একটু সময় থাকলো। আর যদি বন্ধ করি তাহলে আল, আল। হুম। ইল, উল, এরকম হয়। এটা ভুল। জি, জি ওস্তাদ। মানে মাকড়াতে যাওয়ার সাথে সাথে ব্যাপারটা বন্ধ হবে না, একটু সময় চালু থাকবে আর কি। তাহলে ওই যে মাঝামাঝি যে শর্ত, ওই শর্তটা পূরণ হয় যে যে মাঝামাঝি আগেরটার মতো হবে না, আবার পরেরটার মতো হবে না, একটু সময় তাও থাকবে। আপনি যেটা বলেছিলেন যে রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তো আমরা দেখা যাচ্ছে যে বোঝার ভুলের কারণে অনেক সময় রহিম সাথে সাথে এই যে মিম আঁকড়ে যাওয়ার সাথে সাথে আমরা শেষ করে দিলাম। কিন্তু যদি আমরা আরেকটু সময় নিতাম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে ব্যাপারটা আর কি শুদ্ধ হতো। এই। আর মিমে একটু সময় না। আচ্ছা, ঠিক আছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর, খুব সুন্দর হয়েছে আলোচনা। আচ্ছা, এইভাবে আমরা যা বলা হলো, তো এই পিডিএফ যেটা আছে এটা আমি ক্লাস শেষেই দিয়ে দেব। আর এইটা যে কাজগুলির কথা বলা হলো, তো আগামী ক্লাসের আগে, আগামীকালকে যেহেতু শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকবে, শনিবার ইনশাল্লাহ, শনিবারের আগে আমরা এই যে দুই ভাগের সিফত আছে, এই সিফত অনুযায়ী প্রত্যেকটা হরফকে উচ্চারণ করব। উচ্চারণ করে আমাদের ব্যক্তিগত কোথায় সমস্যা হচ্ছে ওইটাকে মার্ক করে আগামী ক্লাসে এইটা জানাবো। এইটা আগামী ক্লাসে, এটা আপনাদের হোমওয়ার্ক এইটা, যে আমি প্রত্যেকের কাছে ইনশাল্লাহ জানার চেষ্টা করব যে কার কোথায় সমস্যা হচ্ছে বা কার কাছে এই সিফাত অনুযায়ী কোন হরফটাকে কঠিন মনে হচ্ছে। যেমন ধরেন জাহারের হরফগুলির ক্ষেত্রে আমাদের বাতাস বন্ধ থাকার কথা। তো জাহারের হরফগুলি উচ্চারণ করে আপনি চেক করলেন, দেখলেন যে একটা দুইটা হরফ যেখানে আপনার পক্ষে বাতাস বন্ধ রাখাটা সম্ভব হচ্ছে না, তো ওই হরফগুলাকে আহ, আমাকে জানাবেন, বা আপনাদের কাছে জানতে চাওয়া হবে ইনশাল্লাহ। তার এমনি ভাবে সিদ্ধার ক্ষেত্রে যেটা করণীয় ওইটা চেক করে নিবেন, প্রত্যেকটা হরফ, কেউ বাদ যাবে না। রেখোয়ার ক্ষেত্রে আওয়াজ চালু থাকার কথা, এখানে আওয়াজ যদি বন্ধ হয়ে যায় তো এটা সমস্যা। যেমন দেখেন, উদাহরণস্বরূপ দেখানো যেতে পারে যে রিখোয়ার হরফ গইন, এটা কিন্তু রিখোয়ার হরফ। তো আমরা তো জানলাম যে রিখোয়ার হরফের ক্ষেত্রে আওয়াজকে চালু রাখতে হয়। তো এখন দেখেন, আমরা যদি গয়ের উচ্চারণটা এভাবে করি জজম দিয়ে, আ- আগ, যেমন ধরেন গয়রিল মাগদুবি, মাগদু, এখানে যদি এভাবে বলি মাগদুবি, মাগ, মাগদুবি, 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 এভাবে কিন্তু যদি আহ, আমরা তেলাওয়াত শুনি দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে এই ভুলটা দেখা যায়। মাগদুবি, গয়েনের উচ্চারণটা মাখরাজে আটকে যায়। কিন্তু এখানে আমাদের করতে হবে কি, মাগ, মাগ, এইভাবে আওয়াজটাকে
একটু সময় চালু রাখতে হবে, অর্থাৎ মাখরাজে আটকাইয়ে দেওয়া যাবে না আওয়াজটা। মাগদুবি, মাগদুবি, এই। তারপর দদ, দদও রিখওয়ার হরফ। লাউ, আউ, আউ, ইউ, উ। এখানে যদি কি এভাবে বলে আউ, ইউ, উ, আওয়াজটা বন্ধ করে দেয়, এই ভুল। তো রেখোয়ার ক্ষেত্রে যখন গইন দদ আদায় করা হয়, তো এই সমস্যাগুলো দেখা যায়। তো ব্যক্তিভেদে আহ, কারো কারো ক্ষেত্রে দেখা যাবে যে অন্য অন্য আরো হরফ থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে এইটা নাও হতে পারে। তা আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এইটাকে, নিজের সমস্যাটাকে নোট করে আনবো এবং এইটা জানাবো। তো এইটা হলো আগামী ক্লাসের আগে আপনাদের বাড়ির কাজ। আর আজকে আমাদের ক্লাসের আলোচনা এতটুকুই। তো আমরা ইনশাল্লাহ একটু গ্রুপ করে নেওয়ার চেষ্টা করব। তো এর আগে আমাদের আজকের পড়ার বিষয়ে কারো কোনো অস্পষ্টতা রয়ে গেল কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমাদের কোনো প্রশ্ন হয়তো নেই। আচ্ছা, আমরা যেহেতু সিফাতের ক্ষেত্রে একটু চর্চা দরকার, তো এটা এককভাবে হয়ে ওঠে না অনেক সময়। তো ক্লাসের বাহিরে যদি আমাদের সময় থাকে, তো এই ক্ষেত্রে একজন সাথী থাকলে তার সাথে এই বিষয়গুলো নিয়ে একটু চর্চা করা যায়। অর্থাৎ আমি তাকে শুনাইলাম, তার থেকে আমি শুনলাম, বা সিফাত নির্ণয়ের ক্ষেত্রে তার সাথে আমি একটু দাওর করলাম, সে আমাকে শুনাইলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে শুনাইলো, আমি তাকে শুনাইলাম। তো এইভাবে করার জন্য সাথী দরকার। তো এইটাও একটা কারণ। আর একটা কারণ হলো যে আমাদের যদি একটু গ্রুপ থাকে নিজেদের মাঝে, তো সেক্ষেত্রে আমাদের অনুপস্থিত থাকলে কেউ, তো একটু খোঁজ খবর নেওয়া যায়। অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট সমস্যা থাকে, গ্রহণযোগ্য সমস্যা, যে কারণে উপস্থিত থাকতে পারে না। আহ, একদিন অনুপস্থিত থাকলে এর পরের দিন আহ, দেখা যায় যে অলসতা শয়তান ভর করে, তো এই কারণে থাকে না। প্রথম দিন হয়তো কারণ ছিল, দ্বিতীয় দিন কারণ থাকে না। তো সাথী ভাই থাকলে খোঁজ খবর নেওয়ার, তো সেক্ষেত্রে আহ, আমাদের একটু সহজ হয়। আর পড়ার ব্যাপারেও ই করা যায়। তো এই সব কারণের জন্য আমরা উম, চারটা গ্রুপ করতে যাচ্ছি। চারটা, আমাদের উপস্থিতি যদিও আহ, ভর্তি দেখা যাচ্ছে 23 জন, বাকি উপস্থিতি সাধারণত 12-13 জন এরকম থাকে, অর্ধেকের একটু বেশি। তো আমরা 5-6 জন করে একটা গ্রুপ করতে পারি, চারটা গ্রুপ। আর আমাদের এই যে নাম্বারগুলি দেওয়া আছে এখানে, মেহেদি ভাই কালেক্ট করছে, আহ, ভুল থাকতে পারে। তো এইটা যদি কারোটার ভুল থাকে তো সেইটা জানাবেন। আর ওয়েবসাইটে আমরা আমাদের যে প্রোফাইল আছে এটাকে পুরো করব। দেখা যায় যে অনেকের প্রোফাইলটা আমাদের এলমহাব একাডেমি, ওইখানে প্রোফাইল কমপ্লিট না। তো এই ক্ষেত্রে আমাদের প্রোফাইলটাকে পুরো কমপ্লিট করব। এটার আহ, অনেক সময় দেখা যায় যে আসলে বিভিন্ন ব্যাচ শুরু হয়, তো হয়তো আমার প্রয়োজন থাকে অনেক সময়, অনেক সময় আমার উম, আহ, বন্ধু অধীনস্থ অনেকের জন্য আমরা পরিকল্পনা করে রাখি তাকে এইখানে অ্যাড করব, সে ভর্তি হবে। তো এইসব বিষয়ে নতুন কোনো ব্যাচ আসলে যদি আমাদের প্রোফাইল কমপ্লিট থাকে, তো ওই ক্ষেত্রে ওই মাধ্যমে আমরা জানতেও পারবো। তো এই জন্য আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই প্রোফাইলটাকে কমপ্লিট করে নেব। তো এখানে প্রথমে আছেন মেহেদি ভাই, আখতারুল আলম ভাই, জাহিদুল ইসলাম ভাই,
শামসুজ্জামান ভাই, তারপর জারিফ আহমেদ ভাই এবং মোহাম্মদ তাওহিদুল ইসলাম ভাই। তো এখানে কি কে আছেন? আপনারা কয়জন আছেন? মেহেদি ভাই আছেন, আসসালামু আলাইকুম জাহিদ ভাই ওস্তাদ। আছেন, জি তৌহিদ ওস্তাদ। ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা আর কি প্রথম 6 জন যারা আছেন তারা একটু হাত উঠেই রাখেন, যারা উপস্থিত আছেন। মেহেদি ভাই, জাহিদ ভাই এবং আহ, আহ, শামসুজ্জামান ভাই বোধহয় নেই। জারিফ ভাই ও তৌহিদ ভাই আছেন। 3 জন আছেন বোধহয়। হ্যাঁ, 3 জন আছেন। তো মার্শাল্লাহ 3 জনকে পেলাম। তো এই ক্ষেত্রে মেহেদি ভাই যেহেতু পুরান সাথী, আচ্ছা জাহিদ আসসালামু ভাইও আছেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আক্তার ভাই। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আক্তার ভাইও আছেন। আস্তাগফিরুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মুখলেসুর রহমান। আমার জি স্যার, হুজুর, মেহেদি ভাইয়ের সাথে দিলে আমার একটু ভালো হয়, কারণ উনি তো মোবাইলের পারদর্শী। আমি তো মোবাইলে তেমন পারদর্শী না। দিলে আমি অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, আপনার রোল কত? এখানে সিরিয়াল নাম্বার কত? মনে হয় আমার এমনিতে ছিল এক, কিন্তু এখানে তো দেখতেছি আমার নাম দিছে বাবুল দিয়া 12। 12 না? হ্যাঁ, কিন্তু আমার নাম হলো মুখলেসুর রহমান, এখন লেখা আছে বাবুল। আচ্ছা, আচ্ছা, যাই হোক। আপনার আপনার ঠিক আছে, এই মোবাইল নাম্বার ঠিক আছে? জি জি জি, 01712321531। জি, মোবাইল নাম্বার ঠিক আছে না? জি আচ্ছা। আচ্ছা, প্রথম যারা আছেন, প্রথম 6 জনের ভিতরে এরা অ্যাক্টিভ লোকই বেশি। জি। যেমন মেহেদি ভাই, জাহিদুল ভাই, তৌহিদ ভাই, এরা সব সময়ই আমি পাই। তো এরা এক গ্রুপে থাকলে সমস্যা। আচ্ছা, তৌহিদ ভাই, জি ওস্তাদ। আপনি, জি আমার একজন তৌহিদ কলিগ ভাই, আছে, তাকে আমার গ্রুপে রাখলে মনে হয় সুবিধা হতো, যে রাফিজুল হক। রাফিজুল ভাইয়ের সিরিয়াল কত? রাফিজুল ভাই 17 না? 17 নম্বর। জি। 17। হ্যাঁ, আসলে আমাদের এইটাও আর কি, পাশাপাশি থাকলে, পরিচিত থাকলে, এরা এক গ্রুপে থাকলে ভালো হয়। জি ওস্তাদ। আচ্ছা, মেহেদি ভাই, মেহেদি ভাই শুনতেছেন? জি ওস্তাদ, শুনতেছেন। আচ্ছা মেহেদি ভাই, আপনি একটা কাজ করবেন। জি আপনি এক আছেন, আহ, আক্তার ভাই, জাহিদুল ভাই, শামসুজ্জামান ভাই, জারিফ ভাই, তারপর আহ, এই মোখলেসুর রহমান ভাই। মোখলেসুর রহমান ভাই হচ্ছে 12। হুম। এই 6 জন, আপনারা এই 6 জন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন। জি জি ওস্তাদ। ঠিক আছে? জি আপনারা জি। হইলেন 1 নম্বর গ্রুপ। হুম হুম। আপনারা এইখানে প্রথম 5 জন এবং 12 নাম্বার, এইটা জি হলেন আপনারা 1 নম্বর গ্রুপ। আর 2 নাম্বার গ্রুপে থাকবেন তৌহিদ ভাই। 2 নাম্বার গ্রুপ হলো 6 নাম্বার থেকে নিয়ে 11 পর্যন্ত। 6, 7, 8, 9, 10, 11, এই 5 জন। আর জি এই রাফিজুল ভাইকে আপনাদের সাথে নিয়ে নেবেন। ঠিক আছে ওস্তাদ। তো তৌহিদ ভাই, আপনি এই দ্বিতীয় গ্রুপের দায়িত্ব নেবেন। ঠিক ঠিক আছে আছে ওস্তাদ। তৌহিদ ভাই? জি, জি। ইনশাআল্লাহ। আচ্ছা, 2টা গ্রুপ আমরা পেলাম। তো আমাদের
উম, 1 থেকে 5 এবং 12, এই হলো প্রথম গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হলো 6 থেকে নিয়ে 11 পর্যন্ত, আর সাথে থাকবেন রাফিজুল ভাই 17। এই আমাদের 2টা গ্রুপ হয়ে গেল। তৃতীয় গ্রুপ এটা, আচ্ছা তৃতীয় যারা বাকি আছেন উম, মা- মাহিদ ভাই, সাদ্দাম ভাই, তারপর আব্দুর রাজ্জাক ভাই, কাজী মুকুল ভাই, তারপর রাফিজুল ভাই তো চলেই গেল, ওবায়দুর রহমান ভাই, আমির হামজা ভাই, জুবাইর আহমদ ভাই, গোলাম মুস্তফা ভাই, তারপর শেষে আছেন শাহরিয়ার জুবাইর। আচ্ছা, শাহজাহান ভাই কি উপস্থিত আছেন? উস্তাদ এক- শাহরিয়ার জুবায়ের আমার পরিচিত হয়, আমরা একই ভার্সিটিতে পড়ি। জুবাইর ভাই। হ্যাঁ, শাহরিয়ার জুবায়ের। আমি জাহিদ বিন হাসান, 10। ও আচ্ছা, জাহিদ ভাই আপনি এসেছেন 10 নম্বরে পড়ছেন না? হ্যাঁ। আচ্ছা। ওস্তাদ জি, এখানে আমি শাহজাহান বলছি। এখানে আমাকে জি। 9 নম্বরে দেখানো হচ্ছে আর কি, আবু আহমদ। ও হ্যাঁ, আচ্ছা তো ভেজাল হয়ে যাচ্ছে। 9 নম্বরে আপনি এখন যে গ্রুপ ভাগ করছেন, আমি 2 নম্বর গ্রুপে আছি। 2 নম্বর গ্রুপে আছেন। আচ্ছা, শাহজাহান ভাই আপনার জন্য তো মনে হয় আলাদা সময় দেওয়া ওইভাবে সম্ভব হবে না। সম্ভব হবে? হ্যাঁ ওস্তাদ জি, একটু ঝামেলায় আছি। আচ্ছা, আপনি তাহলে 2 নম্বর গ্রুপেই থাকেন শাহজাহান ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই উম, জায়েদ ভাই, জি উস্তাদ। জায়েদ ভাই, আচ্ছা জায়েদ ভাই, আহ, আপনাদের আপনাকে 2 নম্বর গ্রুপে রাখা হয়েছে, আর জি। ওইদিকে জুবাইর ভাই চলে গেছে বাহিরে। তো হ্যাঁ। জুবাইর ভাইকে 12 11 পর্যন্ত বলা হয়েছিল। জুবাইর ভাই 11 নম্বরে আছেন না? না, জুবায়ের 23 নম্বরে, শাহরিয়ার জুবায়ের। আচ্ছা, আপনি আছেন কত নম্বরে? আমি আছি 10 নম্বরে। ও, জায়েদ ভাই আছেন 10 নম্বরে। আচ্ছা, আপনি তৃতীয় গ্রুপে চলে যাবেন। জি উস্তাদ। আপনি তৃতীয় গ্রুপে চলে যাবেন। আর তৌহিদ ভাই আপনি 13 নম্বর যে আছে মাহিদ ভাই, মাহিদ ভাইকে আপনার সাথে নিবেন। জি ওস্তাদ, 13 নম্বর। জি, 13 নম্বর। আপনার এই 10 আর 12, এই 2 জন বাদ। ঠিক আছে। জি ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, তাহলে আপনার নাম্বার হলো কয়টা? 1 2 3 4 ওইটা না, আর কি কত কত নাম্বার? 6 7 8 9 11, 11 নাই না, জি, 11 নেই। 13। 10-এর 9-এর পর 13। হুম, তো কয়জন হইল? 1 2 3 4 5 6, 6 জন। 6 জন 13 হয়েছে না? 17। জি। হ্যাঁ, ওই 17 তো আপনার সাথেই আছে। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি। আচ্ছা, তারপর আহ, এ, জায়েদ ভাই, জায়েদ ভাই জি শুনতেছেন? উস্তাদ। জি। আচ্ছা, জায়েদ ভাই আপনি আছেন 10, আর আপনি জুবাইর ভাইকে আপনার সাথে নিবেন।
আপনি শেষের থেকে শেষের থেকে নিবেন হলো শেষের থেকে 5 জন নিবেন। শেষের থেকে 5 জন। শেষের থেকে 5 জন অর্থাৎ আহ, 19 থেকে নিয়ে, আচ্ছা আপনি সাথে রাখতে যাচ্ছেন কাকে? 23 শাহরিয়ার জুবায়ের। শাহরিয়ার জুবায়ের, ঠিক আছে। তো আপনি শেষের থেকে 5 জন নিয়ে একটা গ্রুপ করবেন। ইয়েস জায়েদ স্যার। ভাই আপনি আছেন, আর শেষের থেকে নিবেন 5 জন, অর্থাৎ 1 2 3 4 5 19 থেকে 23 পর্যন্ত। জি। ঠিক আছে, উনিশ ইয়েস স্যার। থেকে 23 পর্যন্ত এদেরকে আপনি সাথে নিবেন। আচ্ছা, আর বাকি যারা আছেন, বাকি আছেন সাদ্দাম ভাই, আব্দুর রাজ্জাক ভাই, কাজী মুকুল ভাই, তারপর ওবায়দুর রহমান ভাই, এরা কি কেউ আছেন? আচ্ছা, এদের ভিতর বোধহয় আব্দুর রাজ্জাক ভাই ব্যস্ত আছেন বলছেন, আব্দুর রাজ্জাক ভাই অ্যাক্টিভ থাকেন। জি আমি আছি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আব্দুর রাজ্জাক ভাই, এ, বাকি যে কয়জন আছে এদেরকে নিয়ে কি একটা গ্রুপ করা সম্ভব? এখানে তো অ্যাবসেন্ট থাকে বেশিরভাগই, এখন তো 12 জন 13 জনের উপরে কেউ কোনোদিন প্রেজেন্ট থাকে না আর কি। আচ্ছা, এখন আমি যে সমস্যাটা হয় কদিন কি? দেখলাম যে কদিন দেখলাম সেই কদিন দেখা গেছে যে ম্যাক্সিমাম 12 কি 13 জনের মতো আহ, এখানে এই জয়েন্ট করা থাকে আর কি, আর বাদ বাকিগুলো জয়েন করে না। জি জি। আচ্ছা, আপনারা একটা কাজ করেন তাহলে, আব্দুর রাজ্জাক ভাই এবং জুবায়ের ভাই, ওই, জুবায়ের ভাই না, উম, জায়েদ ভাই, আব্দুর রাজ্জাক ভাই এবং জায়েদ ভাই, আপনারা 2 জন মিলে 3 নাম্বার গ্রুপ করবেন, বাকি যে সাথী আছে এদেরকে নিয়ে। তো এদের ভিতর থেকে দেখা যায় যদি অ্যাক্টিভ সদস্য পাওয়া যায়, আপনারা 2টা গ্রুপ হয়ে যাবেন। আচ্ছা হুজুর। জি জায়েদ ভাই, আপনি এইটা করবেন তাহলে, ওই বাকি মাঝের কয়জনকেও নিয়ে নেবেন, অর্থাৎ আপনি 10 নম্বরে আছেন, তারপর 13 14 15 16 রাফিজুল ভাই ওদিক চলে যাবে, শুধুমাত্র আপনাদের রাফিজুল ভাই উপরে যাবে, আর আপনারা বাকিদেরকে নিয়ে একটা গ্রুপ করে ফেলেন। ঠিক আছে? আচ্ছা হুজুর। আচ্ছা, জি ঠিক আছে ইনশাল্লাহ। তো আগামী ক্লাসের আগে আমরা এটা একটু করে নেব। এটা করার আমাদের প্রয়োজন হলো যে আমাদের ক্লাসের যে বিষয়গুলি আছে, তাছাড়া যদি কারো কোনো দুর্বলতা থাকে তো একজন আরেকজনের সাথে শেয়ার করলাম, আর যদি অনুপস্থিত থাকে তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করব। আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক সমস্যা থেকে থাকাটা স্বাভাবিক। তো সমস্যা থাকলে আমরা এটা গ্রুপে জানাবো যে আজকে আমি এই কারণে অনুপস্থিত থাকবো। তো অনেকে দেখা যায় যে অসুস্থ থাকে বা অনেক সমস্যা থাকে, তো সেক্ষেত্রে আমরা আহ, প্রথমত তার জন্য দোয়া করতে পারবো, তার জন্য দোয়া করব আমরা সবাই মিলে ইনশাল্লাহ। এবং সাথে সাথে আমাদের এইটাও জানা থাকলো যে আমাদের অমুক সাথী ভাই আজকে অনুপস্থিত, তাকে আর আমাদের খোঁজার প্রয়োজন হবে না। তো ইনশাল্লাহ এইসব ব্যাপারে আমরা একটু সচেতন থাকবো। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।